আপনাদের আজকে একটা কৌতুক শোনাবো আপনাদের আমি। এতদিন তো রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বা যাই মনে করেন আর কি অনেক কথাই শোনাইলাম, তথ্য দিলাম। তারপর আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, তাই না? কৌতুক তো আর শোনাই নাই। একবার গানও শুনিয়েছিলাম, যদি আমি কোনোদিনই গান গাই নাই। ঠিক আছে, বাসিও একদিন শোনাবো, কবিতা শুনিয়েছি। আজকে আপনাদের আমি একটা কৌতুক শোনাই। হ্যাঁ, হাসবেন না কিন্তু ভাই আপনারা। আগেই বলে দিলাম, এই কৌতুক কিন্তু ইতিহাসের সেরা কৌতুক। একেবারে জোকস অব দ্য সেঞ্চুরি, ইতিহাসের সেরা কৌতুক। আপনার মানেন আর না মানেন, এটা ইতিহাসের সেরা। এবং এই কৌতুকটা কে শুনিয়েছে জানেন? আমি কপি করেছি কার কাছ থেকে? গো আজমের পুতের কাছ থেকে। গো আজমের পুত চিনছেন তো? ওই যে রাজাকার কুল শিরোমণি, পাকিস্তানি দালাল। ঠিক আছে, 30 লক্ষ শহীদের হত্যাকারী, 3 থেকে 5 লক্ষ নারী, আমাদের 71-এ 3 থেকে 5 লক্ষ মা বোনের ধর্ষণকারীদের যে সহকারী, সে গো আজমের পুতে শোনাইছে। সে আবার কি আবদুল্লাহ হেল আমান আজিমি। ঠিক আছে, নাকি কর্নল ব্রিগেডিয়ার নাকি ছিল, এরকম কিছু ছিল। এই মহাপণ্ডিত মহাবীর কি বলছে জানেন? আপনাদের আগে শোনাই আমি। মনে করেন বঙ্গবন্ধুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলা হয়েছিল, এর কারণে অনেকে হাসাহাসি করছে আমি জানি। মানে বিএনপি জামাত তো হাসাহাসি করছেই, এমনকি কিছু বামপন্থী ছিল, কিছু সাংস্কৃতিকপন্থী ছিল, লালনকে কেন আনলো না এটাও বলছে তারা, রবীন্দ্রনাথকে কেন আনলো না, শেখ মুজিব কি ব্যাপার, এটা বলছে 2-4 জন আমাকে। আর বিএনপি জামাত হাসাহাসি করতো, ইভেন আওয়ামী লীগের মধ্যে 2-4 জন হাসাহাসি করতো যখন বলছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। আওয়ামী লীগেরও কিছু লোক হাসাহাসি করছে। কিন্তু এইবার গোলাম আজমকে বলছে, গোলাম আজমের পুত বলছে তার বাপ নাকি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশি। এইবার আর কোনো সমস্যা নেই। এটা নিয়ে কিন্তু বিএনপি লোক আর সমালোচনা করতেছে না, কারণ সোরে সোরে মাস্ত তো ভাই। আবার খালেদা জিয়ার সুপুত্র তারেক রহমান সাহেব, বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী, তিনি একবার বলেছিলেন শিবির আর ছাত্রদল নাকি খালাতো ভাই। ঠিক আছে, যদিও খালেদা জিয়া একবার বলেছিলেন যে জামাত হচ্ছে মুনাফেক, এটাও একবার তিনি বলেছিলেন, সেটাও আমি সবগুলোর সাক্ষী। এখন এখন আপনাকে এই কৌতুক শুনে আপনাদের কেমন লাগলো? যে সর্বশ্রেষ্ঠ বা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশী হচ্ছেন অধ্যাপক গোলাম আজম। ঠিক আছে, এ হচ্ছে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশী। আগে শুনতাম চোরের মায়ের বড় গলা, এবার কি শুনলাম যে চোরের পোলার বড় গলা। আর একটু ভালো করে বললে রাজাকারের কুল শিরোমণির পোলার বড় গলা। শোনেন, ডক্টর হুমায়ুন আজাদ এক জায়গায় বলেছিলেন যে রাজাকার চিরকাল রাজাকার, মুক্তিযোদ্ধা চিরকাল মুক্তিযোদ্ধা নয়। আর আমি বলতে চাই রাজাকারের পোলা চিরকাল ডাবল রাজাকার। তার সর্বশেষ দলিল হচ্ছে এই আব্দুল্লাহিল আমান আজমি। ঠিক আছে, তার ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করলাম না, আপনাদের শোনাই তিনি কি বলেছেন। এই রাজাকারের পুত্র, এই রাজাকারের কুপুত্র কি বলেছে শুনেন। যারা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশী অধ্যাপক গোলাম আজমকে রাজাকার বলে, তারা ভারতের দোসর, দালাল, গোলাম, পাচাটা কিট। গোলামের বাচ্চা, পাকিস্তানি গোলামের বাচ্চা কি বলছে শুনছেন তো? লাইনটা আরেকবার শুনেন। ঠিক আছে, যে যারা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশী অধ্যাপক গোলাম আজমকে রাজাকার বলে, তারা ভারতের দোসর, দালাল, গোলাম, পাচাটা কিট। এদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি ছিলেন উজ্জ্বল নক্ষত্র। আমরা হতভাগা অভাগা জাতি ওনার খেদমতে নিতে পারিনি। কে বলছে এটা? রাজাকারের পুত, গোলামের বাচ্চা গোলাম, পাকিস্তানের গোলামের পোতের গোলাম আব্দুল্লাহ আজমি বলেছে। এবার একখান দুইখান কথা কই, যে এই মূর্খটা, আসলে মূর্খ না, এগুলো ঘাউরা। আর আমি আপনাদের বারবার বলি, যারা জামাত করে তাদের নির্লজ্জ বেহায়া, এরা ঠাড়া পড়া মিথ্যা কথা বলতে পারে। আপনি ঠাড়া পড়া মিথ্যা কথা যদি বিশ্বাস না করেন, আপনি যদি মুনাফেক না হন, ভণ্ড না হন, আপনি জামাত এবং শিবির হইতে পারবেন না। এই ব্যাপারে চরমনের পীরের বাপ বলছিল, বর্তমান পীরের বাপ বলছিল, শিবিরের 3টা গুণ: বেয়াদব, বেআমল, উশৃঙ্খল। আমি বলিনি কিন্তু, কে বলছে? বেয়াদব, বেআমল, উশৃঙ্খল। এটা চরমনের পীরেরা বলছিল, চরমনের বাপেরা বলছিল। ঠিক আছে, আর আমি বলতে চাই যে মিথ্যুক, ভণ্ড, ধোকাবাজ এবং ঘাওরা না হলে কেউ ইতিহাসে
অজ্ঞ না হইলে কেউ জামাত হইতে পারে না, বদমাইশ মিথ্যুক ভণ্ড বাটপার না হইলে কেউ জামাত হইতে পারে না, শিবির হইতে পারবে না, প্রশ্নই আসে না। তার সর্বশ্রেষ্ঠ প্রমাণ হইল এই গোলাম আজমের পুত নিজেই। কি বলছে? সর্বশ্রেষ্ঠ ইতিহাসের বাংলাদেশি তিনি কে? গো আজম, যাকে গো আজম বলি আমি। এই পাকিস্তানি দালাল যে জিন্দেগিতে বাংলাদেশ স্বীকার করে নাই, মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করেছে, আল বদর আল শামস রাজাকার তৈরি করেছে, পাকিস্তানের কোলাবেরেট হিসেবে সে আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে স্বীকৃত, ইতিহাসের পাতায় সে ধিকৃত, গণধিকৃত। সেই লোকটা বলতেছে যে তার বাপ নাকি ইতিহাসে বাংলাদেশের শ্রেষ্ঠ বাংলাদেশি। অথচ ওর বাপ, এই আজমি, তোর বাপ যে শালা মূর্খের বাচ্চা মূর্খ, শালা শয়তানের বাচ্চা শয়তান, তোর বাপ যে বাংলাদেশে যাতে স্বাধীনতা স্বীকৃতি না দেয়, এর জন্য যে তোর বাপ এই মধ্যপ্রাচ্য ঘুরে ঘুরে বেড়ায়, বলছে এগুলো তুই পড়স নাই? হ্যাঁ, এই হারামি সেনাবাহিনীতে ঢুকে সেনাবাহিনীগুলো ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের মানুষের মগজ নষ্ট করেছে মিথ্যুক ধোকাবাজারা। এরা ওর বাপ, এটা পড়াশোনার পত্রিকায় তুই শালা মূর্খ কোথাকার। যারা জামাত শিবির করস তারা তোদের চক্ষু লজ্জা নাই। তোরা একটু পত্রিকাটা খুলে দেখিস তো 71 সালের, যে তোর বাপ গোলাম আজম, তোদের রুহানি বাপ, আর এই আজমির বাপ, এই সুধীর ভাই, এই শালা রাজাকারের বাচ্চা রাজাকার পাকিস্তানি গোলাম বলে নাই যে বাংলাদেশকে যেন কেউ স্বীকৃতি না দেয়? এখনই ভুলে গেছিস তোরা নির্লজ্জ বেহায়া। তোদের কত গালি দিব? তোদের শেফুদাদের গালি দেওয়া দরকার, তোদের শেফুদা ছাড়া তোদেরকে ঠিক করতে পারবে না, ওগুলো ভাষায় তো আমরা বলতে পারি না। আচ্ছা, তারপরে লাইনে আসি। হতবাগা জাতি, আমরা তার খেদমত দিতে পারি নাই। চৌধুরী ভাই, 3 থেকে 5 লক্ষ নারী দর্শন করাইছস, 30 লক্ষ মানুষ মারছস, আর কত খেদমত নিতে চাস তোর বাপের? এই আব্দুল্লাহ আল আজমি, রাজাকারের পোলা রাজাকার। আবার বলি, রাজাকার আজীবন রাজাকার, মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা না হইতে পারে। বহু মুক্তিযোদ্ধার পোলাবান, নাতিপুতি, বাইস্তা চাচা বাইগনা, এরা কিন্তু উল্টা উল্টা কথা বলে। আরে তো রাজাকারের পোলা, এ কিভাবে উল্টা উল্টা কথা? তো রাজাকারের পক্ষে কথা বলবে, তো মুক্তিযুদ্ধের বিরোধী থাকবে, পাকিস্তানের পক্ষে বলবে, কিন্তু এত বড় মিথ্যুক বেহায় কিভাবে হয়? ওর বাপ তো বাংলাদেশি যায় নাই, সে কিভাবে শ্রেষ্ঠ বাংলাদেশি হয়? সে শ্রেষ্ঠ পাকিস্তানের গোলাম হইতে পারে। আমরা জানি যে এই গোলামের বাচ্চা গোলাম, এই গোলাম আজম পাকিস্তানিদের হলো শ্রেষ্ঠ গোলাম, এই পুরস্কার তারা। পাকিস্তানের ইতিহাসে শ্রেষ্ঠ গোলাম এই গোলাম আজম হইতে পারে, এবং গোলাম আজমের পোলারা। আর সে বলে তার বাপ নাকি শ্রেষ্ঠ বাংলাদেশ। কত বড় বাটপার! পৃথিবীর কোনো দেশে মুক্তিযুদ্ধ বিরোধী, যারা দেশ বিরোধী, তাদের কোনোদিন সরকারি চাকরি দেওয়া হয় না, তাদের কোনোদিন রাজনীতি করার অধিকার দেওয়া হয় না। বাংলাদেশে তা দেওয়া হয়েছিল, তার কুফল এখন ভোগ করেন। তারপরে কি বলতে শোনেন। আর চোর ডাকাত গুন্ডা বদমাইশ ভোট চোর ব্যাংক ডাকাত অর্থ বলছে কি ভারতের গোলাম পাচারটাকে, মানে এদের তো ওই একটাই, মানে জামাতের বিরোধিতা করলেই আপনি পাচারটা ভারতের গোলাম হয়ে যাবেন। মানে জামাতের বিরোধিতা করলে এদের তো পাকিস্তানি গোলাম, তাই আরেকজনকে সে গোলাম মনে করবেই। কেউ চোর ডাকাত গুন্ডা বদমাইশ ভোট চোর ব্যাংক ডাকাত অর্থ লুটেরা খুনি যুগ যুগ ধরে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে এনেছে অধ্যাপক গোলাম আজম। অধ্যাপক কিন্তু আবার এর জানাজায় প্রমাণ করে এই দেশের মানুষ ওনাকে বাংলাদেশের মুকুটহীনরা যাওয়া বলে মনে করেন। আর এবার একটা মুকুটহীন পাকি গোলাম মনে করে এই বাংলাদেশের মানুষটাকে। সারা পৃথিবী তোর বাপের থুতু দেয়, এটা জানাস। তারপর কি বলছে, তার জানাজায় প্রমাণ করে যে বাংলাদেশ, আচ্ছা জানাজা বড় হলেই মানুষ ভালো। আমার এলাকায় যে লোকটা ছিল জুয়ারি, যে লোকটা ছিল মাগির দালাল, যে লোকটা ছিল ড্রাগ বিক্রির কথা, তার জানাজায় আমার বাপের সে জানাজায় লোক বেশি হয়েছে, তার জন্য সে ভালো লোক। এই বেকু, হ্যাঁ, বাংলাদেশের যে যত অসৎ তার জানাজা তত বড় হয়। কটা দেখতে চাস বেটা, এলাকা গাদা গোতাকার। হ্যাঁ, আমার এলাকার সরিষাবাড়ির যে সবচেয়ে সৎ লোক, তার জানাজায় বড় জোর 100, 200, 500 লোক হবো। আর যে আকাম কুকাম বসে তার হাজার হাজার হবে। এটা কে না জানে? জানাজায় লোক আনা, টাকাতে লোক আনা ব্যাপার বিভিন্ন স্বার্থে আসে। ওই জানাজায় যায় কেউ থুতু দিতে যায়, জানাস আমিও বহু লোকের জানাজা করি। আমি যাই যে সুধীর ভাই কিভাবে মরছে এই খোঁজ খবর নিতে, লোকজন তারা কি কি গালাগালি দেয় শুনতে। জানাজায় গেলে লোক, আচ্ছা জানাজাই যদি বড় হইলে হয়, তাহলে লাদেনের তো জানাজায় কয়জন ছিল? তা লাদেন তো সবচেয়ে খারাপ। আবার আরেকজনের নাম নেব, এখন তো আওয়ামী লীগ সবার মন খারাপ হবে। ইসলাম ধর্মের প্রবর্তক আল্লাহর নবী রাসূল, তার জানাজায় কয়জন ছিল? কিরে গোলাম আজমের পুত, ইসলামের ইতিহাস তো পড়াশোনায় কোনোদিন, তুই তো পাকি ইতিহাসের, তোর বাপের কথা ছাড়া তোর কিছু শুনবি না। তোর বাপে যা শিখিয়ে দেখেছে ভণ্ডামি করতে গেলি তো বলবি। এই নবীর জানাজায় কয়জন ছিল? নবীর জানাজায় কয়জন ছিল এটা বল আগে। তাহলে তো নবীর জানাজায় লোক ছিল না, তাহলে তো নবী তো ইতিহাসের, তোর বাপ নবীর সে বড় হয়ে গেছে, তাই না রে? কিরে তাই হয়েছে না? তোর বাপ নবীর সে বড় হয়ে গেছে না? কারণ নবীর জানাজায় লোক ছিল 10-12 জন, তোর বাপের জানাজায় লাখ লাখ। তারপর আবার কি লেখছে শুনেন, যে আবার বলছে কুলাঙ্গার জনকের মৃত্যুতে, কুলাঙ্গার জনক মানে বঙ্গবন্ধুকে বলছে, এই কুলাঙ্গারের বাচ্চা,
গোয়া আজমের বাচ্চা, গোলামের বাচ্চা, মানে শেখ মুজিবকে বলতেছে কুলাঙ্গারের বাচ্চা। চিন্তা করছেন তো? কি আওয়ামী লীগের লোকজন, আপনার জাতির আব্বা আপনি যাকে মানেন, সারাদিন মুখে ফেনা তুলছেন, ফেনা তুলে বলছেন জাতির জনক বলে, জাতির পিতা বলে। আপনার এই জাতির জনকের সে কুলাঙ্গারদের জনক বলছে, মানে আপনি কুলাঙ্গার। আপনি ছেড়েই জামাতের সাথে আপনি পীড়িত করছেন 17 বছর, আবার ভবিষ্যতেও করবেন কম বেশি আমি জানি। বলে রাখলে মনে রেখে, ইতিহাসের ডকুমেন্টগুলো রেখে দিতেছি। তারপরে শুনেন, জনগণ কুচুকরে কুলাঙ্গানদের যুগে যুগে মিথ্যা প্রচারণা কানে নেয়নি, তাই নাকি রে গোয়াজমের পুত? আমেরিকার কান্দে চড়ে আইসস, আমরা এগুলো জানি না? জো বাইডেনের কান্দে চড়ে আইসস, আমরা এগুলো জানি না? বলছে কুলাঙ্গারদের জনকের মৃত্যুর দেশে মানুষ আওয়াজ ইন্না নীলা পড়েনি, চোখের পানি ফেলেনি। জানাজা ছিল 17-18 জন, নবীর জানাজা তো 17-18 জন ছিল না। তাহলে কি হইল? তাহলে কি নবীও খারাপ হয়ে গেছে? কিরে তোর বাপ ইনে বলছিল যে সুরায় বাকারা নাকি কোন সুরার কথা যেন বলছিল, যে এই সুরাটা এনে না দিয়ে ওইখানে আগে নাজিল করলে পরে নাজিল করলে ভালো হতো। এটাই তোর বাপ না গোলাম আজম? সুরাটার নাম ভুলে গেছি আমি এখন। কোন সুরার কথা যেন বলছে এই সুরা আগে পিছিয়ে নাজিল করলে ভালো হইতো। তুই তো তারই পোলা, তুই আর কি কবি? যাই, তারপরে শোনেন, ইতিহাসের সবচেয়ে বড় জানাজা সারা দুনিয়ায় হয়েছে প্রায় 4,000 জানাজা, অথচ এই সুধীর ভাই বিশ্বাস করে যে গায়েবানা জানাজাই নেই। অথচ লামা জাহাবিরা ম্যাক্সিমাম কিন্তু জামাত করে। লামা জাহাবি যারা আহলে হাদিস, তারা কিন্তু ম্যাক্সিমাম জামাতে ইসলাম করে। গায়ে বেজনা জানাজা বিশ্বাসই করে না যারা লামা জাহাবি, এটা কোনো বৈধতাই নেই। বলতেছে 4,000 জানাজা, জানাজাই তো হারাম বেটা, গায়ে বেনা জানাজা আবার কিরে? তো নবীরও তো গায়ে বেনা জানা যায় নাই, তাহলে তো তোর বাপ নবীর সে বড় হয়ে গেছে, তাই না রে গোলাম আজমের পুত? চালা পাখি দালাল চালা যায়। তার কি কেবল কাবাতেই হয়েছে শখানেক? তাহলে নবীর তো কাবাতেও জানা, নবীর নিজেরই জানাজা হয়েছে মাত্র একটা, নবীরও তো কাবাই জানা জানে। তোর বাপ তো তাহলে নবীর চেয়েও বড়, তোর আল্লাহ রসুলের সব বড় হয়ে গেছে, তাই না রে? কারণ তোর বাপের 100 জানাজা হয়েছে, কাবা হাতে গায়ে বানা জানাজা, নবীর তো জানাজা হয়েছে একটা মাত্র, তাও 17-18 জন লোক হয় নেই। তাহলে তো বিরাট, তোর বাপ তো নবীর চেয়ে বড় হয়ে গেছে, তাই না রে গোলাম আজমের পুত? তাহলে গোলামের বাচ্চা গোলাম। আচ্ছা, তার উপরে দিয়ে আর কি কইছে? লক্ষ লক্ষ লোক পিতা হারার মতো কাছে। আর তোর মতো রাজাকার যারা তারা কাছে, তোর মতো যারা তারা কাছে বঙ্গবন্ধু জনে কাঁদে কিনা তুই বুঝোস না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেও তোরা ভয় পাইতেছ যে ভোটে তোরা এত তোরা পাস, 3টা সিট পাস কে? রে গোলাম আজমের পুত, তোরা একক নির্বাচন করলে 3টার উপরে আসন পাস না কেন? আর ভোট চাস না কে? তোর তোর বাপ এত জনপ্রিয়, তুই এত জনপ্রিয়, ইলেকশন কর না। আর আমার সাথে ইলেকশন কর, আমি শেখ ফরিদের সাথে ইলেকশন কর, শেখ বংশের লোকের সাথে না, আমার সাথে ইলেকশন কর, দেখি ভোট পাস কিনা, পাস করতে পারস কিনা দেখ, তার মানুষ ভোট দেয় কিনা। মৌলভীগেরও মানুষ দাওয়াত দেয়, মৌলভীগেরও কিন্তু কেউ ভোট দেয় না। তারা তো সেই দল আছে। যায়, তারপরে শুনেন, তারপরে কি এত বড় জানাজা দ্বারা জনগণ কুচক্রি কি দের গালে জুতা মেরেছে, বেহাদের শরম নাই, ঘেউ ঘেউ করছে। আচ্ছা, এইবার শুনেন, আওয়ামী লীগের বড় ভুল কি জানেন? এগুলো সুযোগ দেওয়া। যখন তুফাইল আহমেদের অজ্ঞান হয়ে যায়, হাতের পিছনে হ্যান্ডকাপ খুলে না, যখন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হাতে টাইট করে হ্যান্ডকাপ রাখিয়ে দেওয়া হয়, তখন ওর বাপ গোলাম আজমের আওয়ামী লীগ জামায়া ধরে এই যে পিজি হাসপাতালে রাখছিল। এটাই ছিল জীবন চরম ভুল। আর ওর জানাজা করতে দেওয়াটাই ছিল ভুল, লাথি মেরে। তবে গোলাম আজমের পুতকে আমি জানাই রাখি, এই বাংলাদেশের জনগণ তোমার বাপের কবরে পেশাব করবে কুত্তা দিয়ে। এটা আমি বারবার বলছি, এখনো বলছি, ভবিষ্যতে বলবো। জামাতের নেতা তোমাদের বাড়িতে না মানুষ পেশাব করবে না, এই সমস্ত জামাত নেতার কবরে কুত্তায় পেশাব করবে। আওয়ামী লীগেরা কুত্তা দিয়ে পেশাব করবে। আওয়ামী লীগের তো চিনো না, মনে করছো যে তুমি একলাই রক কাটতে পারো, কত কিছু হয়ে গেছো তোমরা। কিন্তু আওয়ামী লীগ যে কি চিজ হায়, সামনে তোমরা দেখতে পারবা। আবারও বলে দেই, তোর বাপ কত জনপ্রিয় দেখবি আগামীতে, তুই নিজের চোখে দেখতে পারবি। তোর বাপের কবরে আওয়ামী লীগেরা কুত্তা দিয়ে পেশাব করবে। আওয়ামী লীগ না, বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, তোর বাপের কবরে, সাইদির কবরে, নিজামির কবরে। তারপর কি আরো কি? আওয়ামী লীগ জীবনে সবচেয়ে বড় ভুল করছে জানাজা করতে দেওয়া, এবং এগুলোকে লাশ পাকিস্তান পাঠায় না দেওয়া সবচেয়ে বড় ভুল করছে। পাকিস্তান কি করেছিল? মতিউর রহমানের লাশের উপরে কবরে গাদ্দার লিখে রাখছিল। এই সমস্ত গাদ্দারের কবরে লাশ তুলে এটা পাঠায় দেওয়া দরকার পাকিস্তান, এবং ওদের ভবিষ্যতে তাই ঘটবে, নিশ্চিত থাকো। আরেকটা ভবিষ্যৎবাণী করে দেয়, এই যে জামাতেরা সাপের 5 পা দেখার মতো উজাইছে না, খুব তো উজাইছে না। আমার কেন যেন মনে হয় ধপ করে এ আগুন নিভে যাবে। তার মানে কি জানেন, কোনো জিনিস নিভে যাওয়ার আগে খুব জ্বলে। আমার কেন যেন মনে হচ্ছে জামাত চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে যাবে, জনগণে নিষিদ্ধ করবে, কোনো সন্দেহ নাই। আলাপ শুনছেন তো, বঙ্গবন্ধু জাতির, আপনারা যারা শেখ মুজিবকে আওয়ামী লীগ যারা করেন, তারা হইতেছেন কুলাঙ্গার, ঠিক আছে? আপনারা হচ্ছেন কুলাঙ্গাল, গোলাম আজমের পোলার ভাষা। আর এর আগে তো বলছি, তার আগে সে আপনাকে আওয়ামী লীগের মুসলমানই মনে করে না, ঠিক আছে? আর তার বাপ হইল শ্রেষ্ঠ বাংলাদেশি। আপনাদের যোগটা তো মনে পড়ছে, পৃথিবীর সেরা যোগ হচ্ছে, এবং এই যোগের জন্মদাতা হইতেছে গোলামের পুত গোলাম। এই কি নামের নাম, এই বদমেশটার নাম কি? শিবুদার বাসায় তো দেখতে হয় কি, আব্দুল্লাহ আমান আজমি।
তিনি বলেছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশি হচ্ছে গো আজম। চোরের মায়ের বড় গলা শুনছেন, এবার রাজাকারের পোলার বড় গলা শুনেন। এই জন্য ডক্টর হুমায়ুন আজাদ বারবার প্রাসঙ্গিক হয়। তিনি বলেছিলেন যে এই বাংলাদেশে একদিন রাজাকারেরা মুক্তিযোদ্ধাদের বিচার করবে। পেয়ে গেছেন তো রাজাকারের পোলা, গোলামের বাচ্চা গোলাম। শেখ মুজিব আওয়ামী লীগদের বলে কুলাঙ্গার, আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান না। এখন বুঝছেন তো, আমি বলেছিলাম ভাষা আন্দোলনে যারা আন্দোলন করছে তাদের কাফের বলতো, মুক্তিযুদ্ধ যারা করছে তাদের কাফের বলতো। কলকাতার এক চিঙ্কুবাম আমার এটার বিরোধিতা করেছিল। এখন পেয়ে গেছেন তো প্রমাণ, দলিল আপনাদের সামনে। তাহলে এখনই যখন বলে, তাহলে 71-এ কি বলছে, 48-এ কি বলছে, 52-তে কি বলছে? ভালো থাকবেন। ইতিহাসের সেরা জোকসটা আপনাদের শোনাই দিলাম। ইতিহাসের সেরা জোকস কি? গোলাম আজম হচ্ছে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশি। আর জানাজার বড় হয়েছে, নবীর চেয়েও বড়। সুতরাং এখন কয়দিন পরে, কারণ অলরেডি তো ইউনূসের নবী ঘোষণা করছেন, গোলাম আজমের খোদা না ঘোষণা করলে হয় এই জামাতিরা। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার অন্য কোনো বিষয় খুব শীঘ্রই।